দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদের সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া, আমাদের পূর্ণিয়ার পোস্ট, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সঙ্গে আজ আছেন দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, রাজনীতি বলেন তিনি মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না। আমাদের লাখো দর্শকের পক্ষ থেকে আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। বলে ভাই, আমি শুরু হ্যাঁ অবশ্যই। আমি একেবারে সরাসরি কিছু পয়েন্টে যাই। এই সরকারের প্রায় 1 বছর হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকারের। আমি প্রথম যে পয়েন্টটা আপনার কাছে জানতে চাই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ভিন্ন ক্যারেক্টারের 1 বছরে যা যা তার কাছে প্রত্যাশিত ছিল, মেইনলি শিক্ষা, স্বাস্থ্য, এগুলো দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালায় বাংলাদেশের ট্রেন্ড যেটা, তার বাইরে আইন শৃঙ্খলা, তারপর বিচার বিভাগ এবং দেশে পলিটিক্যাল একটা স্টেবিলিটি, এই জায়গায় আমি সফল ব্যর্থতা জায়গায় বিবেচনা করতে বলি যে আপনি কেমন দেখলেন এই একটা যেরকম প্রত্যাশা করেছিলেন সেই মাপকাঠিতে কোন অবস্থায় আছে এখন দেশ এবং সরকারের। এই গত 1 সপ্তাহে দেখা গেছে যে নানান রকম একটা অস্থিরতা, গোপালগঞ্জের পরে ঢাকার উত্তরা বিমান দুর্ঘটনার পরে একটা অস্থির অস্থির একটা ব্যাপার সেটা। এই ওভারঅল আপনার কাছ থেকে একটু পর্যবেক্ষণ জানতে চাই আমাদের দর্শকের পক্ষ থেকে। প্রথম কথা হচ্ছে যে যে এক্সপেকটেশনটা এই 24-এর অভ্যুত্থানে তৈরি হয়েছিল, তারই ফসল তো এই সরকার। সেই হিসেবে শুরু থেকে আমরা তাকে পছন্দ করেছি, সাপোর্ট করেছি সবাই, সমস্ত রাজনৈতিক দলগুলো এবং মানুষ, জনসাধারণ অ্যাজ আ হোল। মানে যেটা বাংলাদেশের ইতিহাসে একদম একটা অভূতপূর্ব ঘটনা। এরকম কোনো সরকার গত 53-54 বছরে একচ্ছত্রভাবে সব অংশে সমর্থন লাভ করেছে। তারপরে আশাও ছিল অনেক বড় বড়। আমি বলবো সেই আশার কাছাকাছিও তারা যেতে পারেনি। মানে আমি যদি এরকম করে ধরি যে ঠিক আছে, এটা অন্তর্বর্তী সরকার, তার কাছকে একটা ভালো ইলেকশন দেবে, যেটা প্রস্তাবিত হবে, খুব বেশি বিতর্ক হবে না, সেরকম নির্বাচন দিয়ে চলে যাবে। 1 বছর পার হলো, যেহেতু জনগণের মধ্যে থেকে দাবি উঠেছিল, আমরা রাজনৈতিক দলগুলো বলেছিলাম ইলেকশনটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, প্রস্তাবিত হয়। এর আগের 3টে টার্মের নির্বাচনে যে বদমাইশিটা হয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটা যাতে রেস্টোর হয়, কেউ যেন এরকম করে কথা বলতে না পারে। ওই জন্যই যত রকম সংস্কার লাগে সেগুলো করে যাতে ভোটটা দেওয়া হয়। অনেস্টলি এখন পর্যন্ত সেগুলো তো কিছুই হয়নি। অর্থনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে যদি বলি, ওইটা তো কোনো রকম অগ্রগতি হয়েছে বলে আমি দেখি না। একটা অগ্রগতি আছে একটা জায়গাতে, সেটা হচ্ছে রেমিটেন্স দেশে বেশি আসছে। এর বাইরে আমি আমি একটু আরেকটু একটু ইন্টারফেয়ার করি। দুর্নীতি রোধ। না না, দুর্নীতি তো ভেতরে ভেতরে চলছে, এরকমই রিপোর্ট পাই। হ্যাঁ, যেভাবে শেখ হাসিনা করেছেন একেবারে পুতুল চুরি, তা হয়তো হচ্ছে না, কিন্তু আমলা এবং অন্যান্য ক্ষমতাশালী মানুষ যাদের কাছে এখনো ক্ষমতা আছে। জি, মানে ভাই, আমি আমি আরেকটা বিষয় জি জি বলেন। হ্যাঁ, এটা চলছে ততখানি পর্যন্ত। ওই মানে আমলের মতো নয়, বা ওই জায়গাতে তো কারো অধরো সম্ভব করে কে জানে, কিন্তু হচ্ছে, এটা বন্ধ হয়নি। মানে ভাই, রাজনীতিতে দক্ষিণপন্থীদের, তীব্র দক্ষিণপন্থীদের একটা উত্থান দেখা যাচ্ছে, স্পষ্টত উত্থান দেখা যাচ্ছে। এবং ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে থেকে এমনও বলা হচ্ছে যে যারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, তাদের একটা চারণভূমি তৈরি হচ্ছে। আপনি কি মনে করেন, আপনি কি দৃষ্টিতে দেখছেন বিষয়টা? তো প্রথম কথা হচ্ছে, যেরকম করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলছে, ওরা অনেক সময় ঠিক মতো দেখে না, অনেক সময় অদৃশ্য জিনিস দেখে, ওগুলো আমি ধরছি না। ভেতরে ভেতরে 15 বছরের দুঃশাসনের মধ্যে ইসলামপন্থী দক্ষিণপন্থীদের এই উত্থান, সংগঠিত উত্থান ভেতরে ভেতরে ছিল। এটা আমরা দেখেছি। ওই যে উপজেলা নির্বাচন যেটা হলো শেখ জি হাসিনার আমলে, তাতে জি দেখেছি, অন্যান্য ছোট ছোট নির্বাচনগুলোতে দেখেছি। কাজে আমি মনে করি যে মানে নতুন উত্থান হয়েছে কথাটা এরকম নয়, সেইটা 5 আগস্টের পরে জি প্রদর্শিত হয়েছে। এবং এই প্রদর্শনের ক্ষেত্রে সরকার, যারা নতুন করে এলেন, তারা তাদেরকে সহায়তা করেছেন। তারা এইখানে কোনো পলিটিক্স আছে, কোনো লড়াই আছে, কোনো নীতির প্রশ্ন আছে, সেটা ভাবেননি। কারণ তাদের কোনো নীতির বিষয় ছিলই না। তারা কি নিয়ে এসছেন, কী ভেবেছেন, এখন পর্যন্ত আমরা ভালো করে জানি না। এখন কি হয়েছে, ওদেরকে বেশি ফোকাস দেওয়া হচ্ছে, মিডিয়াগুলো দিচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে, সাহায্য করছে। এই যে আমি যদিও দেশের বাইরে আছি এখন, কিন্তু আমি শুনলাম জামাত ইসলাম যে জনসভা করেছে, সেইখানে সরকার নাকি ট্রেন ভাড়া দিয়েছে। এটা তো একটা অদ্ভুত ব্যাপার না, ট্রেন গভর্নমেন্ট কেন ভাড়া দেবে? তারা ট্রেনকে কাজে লাগাতে পারে, বাস কাজে লাগাতে পারে, ব্যক্তি মালিকানায় বাস ভাড়া দিতে পারে, কিন্তু একটা ট্রেনকে যদি ভাড়া দেয় তাও সরকার,
তাহলে বোঝা যায় যে গভর্নমেন্ট কী লেভেলে সেখানে যাচ্ছে। এরকম অনেকগুলো জিনিস আছে, মানে আমার জনসভা করুক বড় করুক সেটা নিয়ে আমি প্রশ্ন তুলছি না এখন। আমি প্রশ্নটা তুলছি যেটা আপনি জিজ্ঞেস করলেন, সরকার এদেরকে ফোকাস দিচ্ছে। ওই তুলনায় দেখেন আমরা কিন্তু লাগাতার আন্দোলন করেছি, বিশেষ করে এই যে আমাদের গণতন্ত্র মঞ্চ যেটা ছিল, সেই ফোকাস আমরা পাচ্ছি না। সরকারিভাবে বলেন বেসরকারিভাবে বলেন, এইটা পাই না। মানে এরকম একটা হতেই পারে যে উত্থানের একটা চরিত্রই মনে হচ্ছে যেন একটা দক্ষিণপন্থী বায়াস দিয়ে হয়েছে। এরকম কেউ যদি বলেন, আমি তার সাথে তর্ক করবো না। মানে ওই এই সময়কার আলোচিত বেশ কিছু ঘটনার মধ্যে করিডোর এবং বন্দর এগুলো যেরকম আছে, পাশাপাশি মানুষের মধ্যে একটা পাবলিক পারসেপশনই তৈরি হয়েছে যে সরকার আমেরিকাকে কিছু বন্ধ করে কিছু দিয়ে দিচ্ছে। এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, NDA, এইটা যখন সামনে আসছে মানুষের মধ্যে আরো বেশি প্রশ্ন। আর মানুষ, বাংলাদেশের মানুষ জানে, সারা পৃথিবীর মানুষই জানে যে আমেরিকা যারা মুসলমান অধ্যুষিত দেশগুলোকে তারা বিভিন্নভাবে ব্যবহার করে। বাংলাদেশের ভবিষ্যৎ আপনি সেদিক থেকে কেমন দেখছেন? আর আপনি একজন বাংলাদেশের দায়িত্বশীল রাজনীতিবিদ, আপনি অবশ্যই গত সরকারের সময় আন্দোলনের সাংঘাতিক রকম ত্যাগ স্বীকার করেছেন, এবং একটা সময় আপনি যে দলে ছিলেন সেই দলকে আপনি চ্যালেঞ্জ করেছেন। এটা একটা ভিন্ন মাত্রা আছে। তো সেই সব করে আপনারা এই সরকার এনেছেন তো একটা ভালো বাংলাদেশ দেখার জন্য, একটা আনন্দের বাংলাদেশ দেখে যাওয়াই আপনাদের হয়তো উদ্দেশ্য ছিল। কিন্তু আপনারা ডক্টর ইউনূস সরকারকে যেভাবে সহযোগিতা করে 1 বছর পার করেছেন, তাতে 1 বছর পরে কি পরিস্থিতি ভিন্ন মাত্রার জটিলতা ধারণ করেছে না? আগের 15 বছর একরকম ছিল, এখন এসে কি আরো জটিল আকার ধারণ করেছে, বিশেষ করে আমেরিকার দিক থেকে? না, প্রথম কথা হচ্ছে এনডিএটা কি বললেন এটা আমি কিন্তু জানি না ঠিক। এটা কি হয়েছে কবে? এখানে কিন্তু এটা ব্যক্তিগত নন পরিচয়। নন ডিসক্লোজাল নন এগ্রিমেন্ট, যেটা নন নন ডিসক্লোজাল এগ্রিমেন্ট, যেটা জি। অপ্রকাশিত কিছু শর্ত যেগুলো আমেরিকার সঙ্গে তারা চুক্তি করেছে, এগুলো পাবলিক জানতে পারবে না, কাউকে বলা যাবে না। ক্লিয়ারলি গভর্নমেন্ট জানিয়েছে, গভর্নমেন্টের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে তাদের সাথে আমাদের এমন কিছু শর্ত আছে যেগুলো সামনে প্রকাশ করা যাবে না। আমি সিরিয়াসলি অপোজ করছি এটা, সিরিয়াসলি। যেরকম অপোজ করেছিলাম ওই যে কি বলে মিয়ানমারে করিডোর দেওয়া, তারপর যেরকম এখনো বলছি যে জাতিসংঘের শান্তি মিশন একটা হবে, এই সরকার সবার সাথে ঐক্যবদ্ধ করে তারপরে সংস্কার করবে। তো এত বড় সিদ্ধান্ত একটা একটা নিয়ে ফেলবে কেন? এগুলোর মধ্যে তো সন্দেহ করবার মতো কারণ আছে। তবে আমি একটা কথা বলবো কি, যেটা আপনি বললেন না যে আন্দোলন করে আমরা এই সরকার নিয়ে আসলাম, কথাটা একটু ভুল হলো। আমি বলি সেটা কি অর্থে, আন্দোলন করবার কারণেই শেষ পর্যন্ত ছাত্রদের নেতৃত্বে যেটা হলো, এই সব মিলে বিগত ফ্যাসিস্ট সরকার উৎখাত হয়েছে। কিন্তু নতুন সরকার আনবার ব্যাপারে আমাদের খুব ভূমিকা ছিল না। আমরা তাতে অখুশি হই নাই। ঠিক আছে, হয়েছে। ডক্টর ইনু যেরকম করে বলেছেন যে এরা সবাই নিজের নিজের পেশায় সাকসেসফুল এবং তারা মোটামুটি অনেস্ট, কোনো দুর্নীতি ইত্যাদি কোনো ছাপ নাই, এগুলো ঠিক আছে। কিন্তু ওই যে বলে না, রাজাকে রাজনীতি জানতে হয়। এখন সচিন টেন্ডুলকারকে আপনি নামিয়ে দিলেন ফুটবল খেলতে, তো তা হবে নাকি? তাই তো এটা হয়েছে এইরকম, তারা একেবারে মিজারেবলি ফেল করছে। ভেতরে ভেতরে কি আছে এটা ডেফিনিট না হয়ে আমি এরকম বলবো না। তবে এটা ঠিক যে ভ্রু কুচকে ওঠার মতো ঘটনা তো তারা ঘটাচ্ছে। এই যে এনডিএর কথা বললেন, এটাও এরকম। যদি আমি ডিটেলসটা পাইনি এখান থেকে, কিন্তু নিশ্চয়ই এগুলো উদ্বেগের কারণ আছে আমি মনে করি। এটা নিশ্চয়ই অ্যালার্মিং একটা ইস্যু, কারণ এরকম নন ইলেক্টেড একটা গভর্নমেন্ট এরকম একটা এরকম চুক্তি করেছে আরেকটা দেশের সঙ্গে, যে দেশ বাণিজ্যটাকেই সবচেয়ে বড় করে দেখে, নিজের স্বার্থকে বড় করে দেখে আমেরিকা, তার বাইরে তারা কিছু চেনে না, কিন্তু চুক্তি হয়েছে। বাণিজ্য উপদেষ্টা একেবারে প্রেস কনফারেন্সে বলেছেন যে নন ডিসক্লোজাল এগ্রিমেন্টের আওতায় এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা ডিটেল বলতে পারবো না। আচ্ছা, মানে ভাই আপনি, আমরা মানে জানি যে হয়েছে আপনি, কি, আমি এখান থেকে তো ধরেন ফেসবুক আমি ফলো করি যতদূর পারি, কিন্তু এটা আমি জানি না, সেই জন্য আমি এর বেশি বলছি না। তবে আপনি যা বলেছেন সেটার উপর নির্ভর করে আমি বলছি আমি ওয়ারিড, এরকম হওয়া উচিত হয় নাই। ঠিক নিশ্চয়ই আছে আমি মানে কথা বলবো আরো। জি। মানে আমি জানি আমার দর্শকদের আবার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি চিকিৎসার জন্য বাইরে আছেন, এবং হোটেল লবিতে থেকে আপনি আমাদের দর্শকদের কাছে আমি ক্ষমার সুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ করবো। যে আমাদের ফ্রেমিং ও প্রবলেম হচ্ছে, কথা বলতে আমার এই কষ্ট হচ্ছে। আমি শেষ 2টা টপিক দিয়ে আমি শেষ করবো, 2টা ছোট ইস্যুতে আপনার মতামত জেনে। নাম্বার ওয়ান, আপনি আমি আপনার প্রসঙ্গে প্রথম কথা একটু বলে দিই একটা, সেটা হচ্ছে প্রসঙ্গটা যেহেতু তুললেন, আপনার মাধ্যমে আমি দর্শকদের কাছে দোয়া চাইছি। এই পর্যন্ত পরীক্ষা যদ্দূর করেছি খুব মেজর কোনো কিছু নাই আমার সমস্যা। যদিও আমি কতগুলো শারীরিক অসুস্থতা নিয়ে এসেছি, আমার পরিবার এসছে, আমার ভাগ্নি জামাই, তার ছেলে, আমার মেয়ে, মানে ওই নাতিটা এবং আমার মেয়েটা তো দেশের বাইরে থেকে, একজন সুইডেন, একজন কানাডা, সবাই এসছে। একটু ওয়ারিড ছিল,
কিন্তু আমি সর্বশেষ পরীক্ষা যা করেছি বোধহয় আর করা লাগবে না, মেজর কিছু নেই, কোনো সার্জারি লাগছে না, ওষুধ দিয়েই হয়তো ভালো হয়ে যাব। সবাইকে দোয়া করতে বলবেন। জি বলেন। অবশ্যই আমরা দয়া করে আমি সবশেষ শুধু আর দুইটা ইস্যুতে আপনার মতামতটা একটু ছোট করে জেনে শেষ করবো আজকে। একটা হলো আপনি বলছেন যে রাজাকে রাজনীতি জানতে হয়। ডক্টর ইউনূস উনি শান্তি নোবেল যে অর্থনীতিবিদ বিশ্ব সেরা সন্দেহ নেই, ওনাকে ডক্টর ইউনূস এজ এ চিফ অ্যাডভাইজার ওনাকে আপনি কেমন দেখলেন এই এক বছরে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নির্বাচনটা কেন এখন পর্যন্ত ডিক্লেয়ার হচ্ছে না, সমস্যাটা কোথায়? নাম্বার থ্রি, লাস্ট টপিক, ওনারা একটা পার্টিকে সমস্ত রকম সাপোর্ট দিচ্ছেন, এনসিপি কে সব রকম রাষ্ট্র সাপোর্ট দিচ্ছে, এইটার হেতুটা কি? এই তিনটা দিয়ে 1 মিনিট করে যদি আপনি মতামত জানান আমরা কিছু করবো। মানে প্রথম কথা বলি, ধরেন ডক্টর ইউনূসকে আমি 1 বছর দেখছি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন অর্থনীতিতে, এবং আমি তখন থেকে তাকে চিনি, তখন থেকে আমি তার খুব এক ধরনের ভক্ত অনুরক্ত ছিলাম। উনি পড়াতেন ভালো, মিশতেন সবার সাথে, একটা রিজার্ভেশনও ছিল, মানে ব্যক্তিত্ব সম্পন্ন একটা মানুষ। তারপরে গ্রামীণ ব্যাংক হলো, সব থেকে থেকে একটা স্পেশাল রেসপেক্ট তো তার ব্যাপারে আছেই। কিন্তু রাজাকে রাজনীতি জানতেই বললাম কেন আমি, যে ধরেন আপনি তো সচিন তেন্ডুলকর বা আমাদের এখানে সাকিব আল হাসান, এদেরকে ক্রিকেটার হিসেবে আপনি ছোট বলতে পারবেন না, কিন্তু ফুটবলের মাঠে তাদেরকে বড় বলবেন কেন? রাজাকে রাজনীতি জানতে হয় কেন বললাম, দেখেন জিয়াউর রহমান এবং এরশাদ তো একদম ওনার চাইতে কাতারক ছিলেন। তিনি তো একবার পার্টি করতে গিয়ে ঠকেছেন, পারেননি। ওরা প্রথম চান্সে সেই পার্টি করতে গিয়ে, জিয়ার পার্টি এখন দেশের সবচেয়ে বড় পার্টি, এরশাদ সাহেব মানে প্রায় 1 দশকের মতো ক্ষমতা চালিয়েছেন। ওই তুলনায় মানে ইউনূস স্যারের সাকসেস তো নেই, বরঞ্চ উনি ফেইলারের দিকে চলে যাচ্ছেন একের পর এক। যেটা বললেন না, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে বাধা কোথায়? আমি নিজেও বুঝি না তো। আমি তো দেখছি এটাকে কেন্দ্র করে জটিলতা বাড়ছে। এখন কত ছোট ইস্যুতে জটিলতা হলো, ধরেন লোয়ার হাউসে পিআর নিয়ে বিতর্ক রেখে গেল। এটা কোনো সংস্কারের ইস্যুই ছিল না। এমনকি নির্বাহী যে সংস্কার কমিশন যে রয়েছে তাদের মধ্যেও ইস্যু ছিল না। কিন্তু এটা যে এমন কথাবার্তা হচ্ছে, এগুলোকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, হয়তো ঘটানোও হচ্ছে, আমি জানি না। কারণ ঘটানো হচ্ছে বললে কে ঘটাচ্ছে এসব প্রশ্ন আসবে, অত কিছু আমার জানার মধ্যে নাই। কিন্তু নিশ্চিতভাবে যেমন ধরেন মাইলস্টোনের ঘটনাটা যে হলো, একদম মিস্টিরিয়াস আমার কাছে। কিভাবে এরকম একটা ঘটনা ঢাকা মহানগরী রাজধানী যেটা স্কুলের উপর ঘটে গেল? নির্বাচন না হলে তো আপনাদের কারণে হবে না। আমি জি, অবশ্য আশাবাদী আছি, কারণ হচ্ছে যে নির্বাচন ছাড়া তো আমাদের কোনো বিকল্প নাই, নির্বাচনই করতে হবে। এবং আমি মনে করি যে শেষ পর্যন্ত যারা যেভাবে বলুক না কেন, তারাও নির্বাচনে আসবেন। একটা ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি আশা করব সবাই যেন গুড সেন্সে আসে এবং একটা নির্বাচন করে আমরা এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে পারি। কারা নির্বাচনে আসবেন বললেন? যারা এখন ছোটখাটো ইস্যুতে বিতর্ক করে বলছে জি জি এই জি। পরিস্থিতিতে কেমন নির্বাচন হয়, এরকম অবস্থায় কোনো ভালো নির্বাচন হতেই পারে না। ওরা আওয়ামী প্রত্যেকটা লীগের কি আওয়ামী লীগের কি নির্বাচনে থাকা উচিত বা রাখা উচিত আওয়ামী লীগকে? ওদের তো অ্যাক্টিভিটি ব্যান আছে, তারা ইলেকশন করবে কিভাবে? না, তার আচ্ছা, কথা বলবো না। এনসিপি সম্পর্কে আপনার কাছ থেকে একটু মন্তব্য জানতে চেয়েছিলাম এনসিপির সবশেষ। ব্যাপারে ধরুন জানেন, এটা আমাদের জন্য বেশি, আমার জন্য বেশি টাচি হয়ে গেছে। এই ছাত্রদের যে অসাধারণ ত্যাগ, তার প্রতি আপনি রেসপেক্টফুল হতেই হবে। কিন্তু জি তারপরে তাদের তড়িঘড়ি করে একেবারে উপদেষ্টা ইউনূস সরকার পদে পদে ব্যর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যের অতিক্রমণ পূর্ণিয়া। রাজনীতি মানে এজিটেশন নয় কেবল। রাজনীতির একটা আপনার বড় কথা হলো, তার একটা ন্যারেটিভ আছে, তার একটা নীতি আছে। সেগুলোই আপনি বুঝলেন না, আপনার কর্মসূচি জানেন না। আপনি খালি এক ভারত বিরোধিতার, আওয়ামী লীগের বিরোধিতাই করে যাচ্ছেন। আর তো মেজর কোনো বক্তব্য নেই তাদের থেকে, দেশটাকে কীরকম দেখতে চায়, কী করতে চায়। তারা একবার বলছে পেন্ডুলামের মতো ইসলামপন্থী দক্ষিণপন্থীদের দিকে যাচ্ছে, আরেকবার বলছে গণতন্ত্রের দিকে আসছে। মানে সামহাও একটা পপুলিজমের উপরেই নির্ভর করবার চেষ্টা করছে। এ থেকে অলরেডি তাদের সাকসেসে, তাদের জনপ্রিয়তায় যে একটা বিরাট জোয়ার ছিল, সেটাতে কিন্তু একরকম ভাটা লেগেছে। আমি জি তাদেরকে বরঞ্চ পরামর্শ দেব, কারণ পরামর্শ তো তারা আবার গ্রহণ করতে চায় না, উপদেশ তো দূরে, তার পরামর্শ দেব। আবার ওই কথা বলবো, রাজাকে রাজনীতি জানতে হয়। আচ্ছা, রাজা রানী যদি কেউ রাজনৈতিক দল করে, তাকে রাজনীতিতেও জানতে হবে। তার তো খালি জি ইমোশন দিয়ে হবে না। অ্যাংরি ইয়াং ম্যানরা একটা পার্টি করে ফেলবে, সেই পার্টিতে দেশ বদলে ফেলবে, এটা তো হবে না। দে হ্যাভ টু কুল ডাউন। অ্যাংরি থাকলে চলবে না, ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে, শান্ত সমাহিত ধীর স্থিরভাবে দেশের সমস্যাগুলো বুঝে সব কিছুকে ইনক্লুড করে, যাতে আমরা একটা সুন্দর দেশ করতে পারি, একটা বড় কাজ। ওই দিকে তারা খুব ভালো কিছু দেখাতে পারছেন না, বাট স্টিল আমি তাদের ব্যাপারে হোপফুল হতে চাই, থাকতে চাই। জি।
মনে হয় তাহলে আমরা একটু শুধু আশাবাদী থাকতে চাই। আপনি মনে করছেন যে এই সিচুয়েশন, সেই সিচুয়েশনে ইলেকশন দেওয়া ছাড়া সরকারের কোনো অপশন নেই, বা আমরা যদি বলি যে ইলেকশন দিতে তারা বাধ্য শেষ পর্যন্ত, মানে কিন্তু কোনো দিক সামনে। সবার কাছে তো নির্বাচনের কোনো বিকল্প নেই। এই, জি, 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 থ্যাংক ইউ। মানে থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে আমাদের দেশে আবার ব্যাক করছেন, এবং পূর্ণ চেক আপ শেষে এবং সামনে সেটেল টাইমে নিশ্চয়ই আবার আমাদের দর্শকরা আপনাকে পাবেন। একটা সেই সময়ের অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে সালাম আমার।